সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সাথে দুজন অতিথি রয়েছেন। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এবিএম মোশাররফ হোসেন। বাম দিকে আছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডক্টর ওয়াজেদ খান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী কাজের ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। আজ 4 জুন 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 বৈদ্যুতিক পণ্য আমদানিতে মূল্য কম দেখিয়ে রাজস্ব ফাঁকির অভিযোগ। 2010 পুরান ঢাকায় ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন, 4 ভবন মৃত্যুকূপ, সারি সারি লাশ। 2012 সুরঞ্জিতের এপিএস ফারুক সহ 5 জনের কোটি কোটি টাকার সম্পদের হিসাব দাখিল। 2013 গাজীপুরে পুলিশের গুলিতে ডাকাত নিহত। 2014 মুক্তাগাছা চেয়ারম্যান ও বিএনপি নেতা গ্রেফতার। 2016 বিএনপি এজেন্টকে বেঁধে রেখে প্রকাশ্যে নৌকায় সেল। 2017 নিত্যপণ্যের বাজারে অস্থিরতা। 2018 মাদক ব্যবসায়ী নিধনের নামে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। 2019 খালেদা জিয়ার ঈদ কাটবে হাসপাতালের প্রিজন সেলে। 2021 ব্যবসায়ীরা খুশি, হতাশ মধ্যবিত্ত। 2022 সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো, আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছ থেকে। আমরা 2010 সালের একটি খবরে দেখছি পুরান ঢাকায় ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন, 4 ভবন মৃত্যুকূপ, সারি সারি লাশ, একটি জাতীয় দৈনিকের সংবাদ শিরোনাম ছিল। এখনও পুরান ঢাকার নানান জায়গায় অপরিকল্পিত বিদ্যুতের সংযোগ। গত 16 বছরে এত উন্নয়ন গল্পর বাস্তবতা আসলে কি ছিল? আওয়ামী লীগের আমলে উন্নয়নের নামে এমন একটা গালগপ্প প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। যেমন আপনি যে কথাটি বলেছেন, এটা বিদ্যুতের সাথে সম্পর্কিত। আপনি দেখবেন আওয়ামী লীগের আমলে আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, অর্থাৎ কুইক রেন্টালের নামে সারা বাংলাদেশটাকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে তারা পরিণত করেছিলেন। এবং আপনি জানেন, আমরা দেখেছি যে আপনি কলাতে যদি বিদ্যুৎ উৎপাদন করেন তাহলে খরচ পড়ে 4 টাকা থেকে 6 টাকা। আপনি যদি গ্যাস দিয়ে করেন তাহলে 8 থেকে 9 টাকা। কিন্তু আপনি যদি ফার্নেস অয়েল দিয়ে করেন 27 টাকা 10 পয়সা পর্যন্ত খরচ পড়ে। অর্থাৎ এই বেসরকারি অথবা আওয়ামী লীগ ঘরানার ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য সারা বাংলাদেশে একটা বিদ্যুতের একটা গল্প প্রচার করে মানুষকে তারা একটা বিভ্রান্ত তৈরি করেছিল। হাতির ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে যে 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বলে এখানে সরকার 10,000 কোটি টাকা খরচ করে উৎসব করেছিলেন, লেজার শো করেছিলেন। অথচ আমরা দেখেছিলাম তার 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে লোডশেডিং। অর্থাৎ জনগণকে বিভ্রান্ত করার জন্য যত কৌশল দরকার হাসিনা সরকার সুপরিকল্পিতভাবে সেটা করছে। ঢাকায় ট্রান্সমিটার যে বিস্ফোরণ, এটা তারই সেই অব্যবস্থাপনারই একটি বিষয়। কারণ বিদ্যুৎ, আপনাকে যদি কোথাও বিদ্যুৎ সংযোগ দেন সেখানে সার্কুলেশন লাইনটা কিন্তু আগে ক্লিয়ার করতে হবে। ওখানে ট্রান্সমিটার বা ওখানে বিদ্যুৎ কত লোড কন্ট্রোল করতে পারে সেই জিনিসগুলো আগেই কিন্তু আপনাকে মেজারমেন্ট করে তারপরে বিদ্যুতের লাইন সংযোগ দিতে হবে। কিন্তু আমরা দেখেছি তারা শুধু বাহাবা নেওয়ার জন্য নানা ধরনের অনুষ্ঠান করে, উৎসব করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আওয়ামী লীগের আমলে 12 বছরে তাদের ব্যবসায়ীদেরকে আপনি দেখবেন প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে তারা ঘুষ দিয়েছেন বলেন অথবা প্রণোদনা দিয়েছেন যা বলে, অথচ 1 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু তারা উৎপাদন করেনি, অথচ রেন্টাল কুইকটার তারা টাকা নিয়েছে। অর্থাৎ একটা লুটপাটের একটা স্বর্গরাজ্য তারা আওয়ামী লীগ তৈরি করেছিল, যার কারণে এই যে অব্যবস্থাপনা পুরানো ঢাকা একটা কি পুরান ঢাকার চিত্র কি এখন বদলেছে? এখন বলতে আপনি মনে করছেন যে আসলে এখনো তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এখানে এই সরকার কিন্তু জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই। কিন্তু পুরান ঢাকায় যারা থাকে তারাও তো আসলে মানুষ, তাদেরও তো বাসযোগ্য পরিবেশ দেয়া ওই সরকারের দায়িত্ব ছিল।
অবশ্যই দায়িত্ব ছিল, কিন্তু আমি বলি যে সরকার জনগণের ভোটের প্রয়োজন হয় না, ম্যান্ডেট প্রয়োজন না হয়, সেই সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে না। আপনি জানেন যে আওয়ামী লীগের আমলে যে 3টি নির্বাচন হয়েছিল, বিশেষ করে 14, 18 এবং 2024, সেখানে একটাও কি জনগণের রায়ের কোনো প্রতিফলন ঘটেছে বলে আপনি তো গণমাধ্যমের লোক, আপনি বলেন, বা আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম, এত মানুষ ভোট দিতে পারে নাই। মানুষের ভোট না দেওয়ার যে একটা তৃষ্ণা, এটা কিন্তু এখনও কিন্তু আপনি ব্যাপকভাবে আমরা লক্ষ্য করছি, যার কারণে আপনি দেখবেন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল হিসেবে বাংলাদেশ জাতীয় দল অর্থাৎ বিএনপি বলছে জনগণকে আমি সে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমাদের নেতৃত্ব এবং খালেদা জিয়া বলছে যে রাষ্ট্রের মালিক জনগণ, অথচ রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক ভোটের মাধ্যমেই স্থাপিত হয়। ভোটের মাধ্যমে তো এটা অন্যতম একটা কম্পোনেন্ট, অন্য নানা ইয়ে আছে, সরাসরি, হ্যাঁ। অর্থাৎ জনগণ মনে করে যে আমার কে নেতা নির্বাচিত হবে, আমার পক্ষে কাজ করবে, সেটা চুজ করার একটা সুযোগ এখানে থাকে, যার কারণে তারা ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করলে আবার এটা জবাবদিহিতার মধ্যে তারা পরবর্তী নির্বাচনের আনতে পারে। যার কারণে এটা হলো বাংলাদেশ না, শুধু বিশ্বের সবচেয়ে স্বীকৃত পন্থা। কোনো দল যদি নির্বাচনে তার যে ম্যানিফেস্টো দেয়, জনগণের প্রতি যে কমিটমেন্ট করে, সেটা যদি ফেল করে, পরবর্তী নির্বাচনে জনগণ তার প্রতিশোধ নিতে পারে। সঙ্গে এটা হলো সবচেয়ে গ্রহণযোগ্য একটি পদ্ধতি। সেই নির্বাচন ব্যবস্থাকে কিন্তু আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে পাঠিয়েছে, জারুঘরে পাঠিয়েছেন। আপনাকে আমরা এই কথাটা আমি প্রায় টকশোতে বলি, আপনি দেখেন আওয়ামী লীগ যদি 15 বছর ক্ষমতায় থেকে থাকে আর 18 বছর বয়সে আপনার ভোটার হয় 18-33 বছর, অর্থাৎ যে তরুণটির বা যুবকটির বয়স 33 বছর, সে ভোট কি এই জিনিসে জানে না। তাকে হয়তো জাদুঘরে যেতে হবে, অথবা তার মুরব্বী যারা আছে তাদের কাছে গাল গল্প শুনতে হবে যে এইভাবে আমরা ভোট দিতাম, এভাবে উৎসব করে আমরা আমাদের নেতা নির্বাচিত করতাম। অর্থাৎ বাংলাদেশটাকে একটা জনরায়ের বিরুদ্ধে তারা এমনভাবে দাঁড় করিয়েছে, যার জন্য জবাবদিহিতার জায়গাটাকে রুদ্ধ হয়ে গেছে। যার জন্য এই পুরান ঢাকা বলেন, বিদ্যুৎ বলেন, জনগণের অধিকারকে সংরক্ষণ বলেন, এক্ষেত্রে আওয়ামী লীগের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল। এবং তারা বিভিন্ন জায়গায় এরকম মনে করেন সংকট যে জায়গাগুলোতে প্রকল্প দেখিয়েছে, প্রকল্প কিন্তু নিয়েছে ঠিকই। প্রকল্পটার একটা কথা কিন্তু বাংলাদেশে খুব ব্যাপকভাবে পরিচিত, মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা রাশিয়ার থেকে ঋণ করে আমরা করেছি, ঋণের টাকায় ঘি খাওয়া একটা কথা আছে, আপনার শোনেন, আমাদের গ্রামগঞ্জে বলে মানুষ। সেখানে দেখলেন আমরা পরের দিন মানে 8ই আগস্ট আমার মনে আছে, প্রথম আলো একটা নিউজ করেছিলেন যে সেই প্রকল্প থেকে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার পুত্র সজীব জয়, তার টিউলিপ যেটা লন্ডনের এমপি, ওনারা 60,000 কোটি টাকা আপনার ঘুষ নিয়েছিলেন। পুরান ঢাকা থেকে এই যে কেমিক্যালের গোডাউন বা কেমিক্যালের যে প্রক্রিয়াজাতকরণ যে ফ্যাক্টরিগুলো ছিল, এগুলো স্থানান্তরের জন্য কিন্তু মুন্সিগঞ্জে একটি প্রকল্পও নেওয়া হয়েছিল। সেই প্রকল্পের খবর কি? আওয়ামী লীগের আমলে দেখবেন তাদের একটা প্রচার একটা কৌশল ছিল, মানে জনগণকে আশ্বস্ত করার জন্য যা কমিটমেন্ট করা দরকার তারা কিন্তু তা করতেন, কিন্তু আসলে সেই প্রকল্পগুলো তারা বাস্তবায়ন করেছে বলে আমার কাছে মনে হয় না। জি, ধন্যবাদ মোশাররফ হোসেন। ডক্টর ওয়াজেদ খান, উন্নয়নের গাল গল্প অনেক শুনেছি এবং আমরা দেখেছি যে এই যে পুরান ঢাকার চুরিহাট্টার আগুন দেখেছি, এরকম বড় বড় ডিজাস্টার দেখেছি। ডিজাস্টারগুলো মানুষের একদিকে দৃষ্টি ঘোরানোর জন্য মাঝে মাঝে কম্পোনেন্ট হিসেবে কাজ করেছে, আবার এই যে পুরান ঢাকার বিশৃঙ্খলা বা এই যে ঘনবসতিপূর্ণ যে পুরান ঢাকা, এই জায়গা থেকে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে এই ভয়ঙ্কর কেমিক্যালের গোডাউনগুলো সরাবার জন্য আমরা মুন্সিগঞ্জে একটি প্রকল্পও নিয়েছিল এবং বেশ অনেক জায়গা অধিগ্রহণ করেছিল। সেই জায়গাগুলো এখন কোথায়? এই বিষয়গুলো এটা কনস্ট্যান্টলি বিভিন্ন সময়ে চলে এসছে। পুরনো ঢাকায় পপুলেশন বেশি, সেখানে কনজাস্টেড, ব্যবসা বাণিজ্য করে একই নিচে উপরে লোকজন থাকে, সেটা একটা কম্প্যাক্ট এরিয়া। যে এয়ার স্পেসটা থাকতে হবে, সেটি এয়ার স্পেস থাকতে হবে, রাস্তাঘাট থাকতে হবে, সব বেসিক যে নিডগুলো সেগুলো পূরণ করতে হবে। তো এখন এগুলো পূরণ এই গভর্নমেন্ট করে নাই। হাসিনা সরকার আপনার একজন ফ্যাসিস্ট বলতে যা বোঝায় তার শতভাগ বৈশিষ্ট্য তার মাঝে বিদ্যমান ছিল। আপনি বললেন যে ফ্যাসিবাদের উৎপত্তি আপনার প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বেনিতো মুসোলিনি, অ্যাডলফ হিটলার, এই যে একটানা প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত 1945 সাল পর্যন্ত শুধু জার্মানি বা ইতালি কিংবা ফ্রান্সে নয়, গোটা ইউরোপে এটা ছড়িয়ে পড়ে। পরবর্তী পর্যায়ে এটা বিশ্বের বিভিন্ন দেশে এর বিস্তৃতি ঘটে। তা আমরা দেখেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, যেখানে কথা ছিল গণতন্ত্রের, যেখানে কথা ছিল বৈষম্যহীনতার, যেখানে আকাঙ্ক্ষা ছিল মানুষের অধিকারের সাম্য এবং মানবিক মর্যাদাবোধের, তার পরিবর্তে আমরা দেখতে পেলাম 3 বছর না ঘুরতেই গোটা দেশকে একটা কর্তৃত্ববাদী সরকার
নিয়ন্ত্রণে চলে গেল। যারা এই মুক্তিযুদ্ধে জড়িত ছিল তারা এই দেশটাকে উগ্র জাতীয়তাবাদ এবং কর্তৃত্ববাদের মাধ্যমে গোটা মানুষ দেশ যন্ত্রকে একটা অপশাসন, একটা দুঃশাসন, একটা শঙ্কার মধ্যে তারা নিয়ে গেল। গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করলো, সংবাদপত্র বন্ধ করে দিল, মানুষের একটা দুর্বিষহ অবস্থা। ওই সময়ে প্রায় 30,000-এরও অধিক মানুষকে গণবাহিনীর, জাসদের গণবাহিনীর সদস্যদেরকে হত্যা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় 2008 সালের নির্বাচনের পরে এই পাতানো নির্বাচন, 2008 সালের নির্বাচনও কিন্তু স্বাভাবিক নির্বাচন ছিল না। তারপরে শেখ হাসিনা যে ক্ষমতাসীন হয়ে তিনি এমন কোনো অপরাধ বা কাজ করেননি যা বিশ্বের ইতিহাসে যে শ্রেষ্ঠতম ফ্যাসিস্টের যে আন্তর্জাতিকায়ন করা, সেটা তিনি করেছেন। তিনি গুম, খুন, রাহাজানি বলেন, মানুষকে আয়না ঘরে দেওয়া, হত্যা করা, গণতন্ত্র নিধন করা। আপনি এই যে নির্বাচনগুলো হয়েছে, আমার সহালোচক মোশাররফ সাহেব বললেন যে 3টা নির্বাচন, দেশে কোনো ভোট হয়নি, মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। এই রকম একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় আমরা দেখেছি দেশ থেকে 15 বছরে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে, যার বাংলাদেশি টাকায় মূল্যমান 28 লক্ষ কোটি টাকা। এই টাকা চলে গেছে। এবং শুধু তাই নয়, তার আমলে তার একজন পিয়ন, প্রধানমন্ত্রীর একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। এটা স্বয়ং প্রধানমন্ত্রী নিজে একটা সবাই ঘোষণা গর্ব করে বলেছেন। এই কথা বলার পরে একজন প্রধানমন্ত্রী সেই দেশে 1 মিনিটের জন্য ক্ষমতায় থাকার কোনো অধিকার রাখেন না। তারপরও তিনি ক্ষমতায় ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। এই দুঃশাসন, এই অপশাসন, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি গত জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লব মানুষের ভেতর যে একটা আকাঙ্ক্ষার, একটা স্বপ্নের সৃষ্টি করেছে। একটা নতুন বাংলাদেশ হবে, যে বাংলাদেশ হবে সাম্যের, যে বাংলাদেশ হবে ন্যায় বিচারের, যে বাংলাদেশ হবে আইনের শাসনের। এমন একটা অবস্থা আমরা দেখেছি। আমাদের ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে 5 আগস্ট, তার মধ্য দিয়ে এখন আমরা একটা নতুন বাংলাদেশের দিকে ধাবিত হতে চাই। যে স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছিলাম, যে স্বপ্ন আমাদের জুলাই অভ্যুত্থানে দেখেছি, বা যে ঐক্য আমাদের মধ্যে ছিল, সেটি কি এখন দেখতে পাচ্ছেন? এখন দেখেন, প্রতিটি বিপ্লবের পরে একটি প্রতি বিপ্লবের আশঙ্কা থেকে। আমাদের এখানে কি কোনো প্রতিবিপ্লব হয়েছে বা ওরকম কোনো আশঙ্কা দেখছেন? না, এই আশঙ্কা নাই। তবে এই যে স্বপ্ন ছিল, এটা অস্ত্রের মাধ্যমে বা অন্য কোনোভাবে বিপ্লব না হলেও একটা নীরব বিপ্লবের মাধ্যমে এখন দেখা যাচ্ছে যে অভ্যুত্থান হয়েছিল, যে বিপ্লব হয়েছিল, এর যে স্বপ্ন স্বাদ, সেটা বিনষ্ট হওয়ার পথে এখন। আপনি এর কারণ কি মনে হয়? এর কারণ এটা ছিল যে যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে নতুন একটা বাংলাদেশ হবে, যেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, রাষ্ট্র সংস্কার হবে। প্রচলিত ধারায় আমরা দেখেছি বিগত 15 বছর নয়, 54 বছর 12টি নির্বাচন হয়েছে, জাতীয় সংসদের সরকার বদল হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল এখানে এসে দেশ শাসন করেছে, দেশে উন্নয়নের জোয়ারের কথা আমরা শুনেছি। তারপরে আবার বিভিন্ন সরকারের পতন ঘটেছে। এখানে 2জন রাষ্ট্রপ্রধানেরও এখানে নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের বিপর্যয় ঘটেছে। এখন এই যে অভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা, এখন এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারেনি আওয়ামী লীগ বা শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে এই গোটা দেশ রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিয়েছে। এর থেকে বেরিয়ে এসে দেয়ালের যে লিখন ছিল আপনার এই অভ্যুত্থানকালীন, সেই লেখনী, সেই স্লোগান আমরা ধারণ করতে পারিনি। এখন সংস্কার আগে হবে না নির্বাচন আগে হবে, এগুলো নিয়ে একটা বিতর্ক চলছে। এর ভেতর বিভিন্ন অংশীজন সরকারের, যে গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছিল, সেখানে 3টা অংশীজন বড়। একটা হলো ছাত্র জনতা, আরেকটা হলো আপনার সামরিক বাহিনী, আর একটা হলো যে সরকার, রাজনৈতিক শক্তি। এটা এখন এই পর্যায়ে যে রাজনৈতিক শক্তিগুলোকে বুঝতে হবে যে এতবার নির্বাচন হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য, মৌলিক কোনো পরিবর্তন হয়নি দেশে। এবার একটা সময় এসছে, একই স্রোতে বারবার সাঁতার কাটা যায় না।
এখন যে স্রোত, এই স্রোতে যদি আমরা সাঁতার না কাটতে পারি, আর কখনোই ওয়ান্স ইন এ লাইফ টাইম এই সুযোগ এটা আর ফিরে আসবে না। এখন এজন্য আমার মনে হয় প্রতিটি অংশীজনকে তাদের যে ত্যাগ এবং তাদের যে কিন্তু সহমর্মিতা, গত কয়েকদিনের পরিবেশ পরিস্থিতি দেখে কি আপনার কাছে কি মনে হয়? গত কয়েকদিনের পরিবেশটা অত্যন্ত এটা আশঙ্কাজনক ছিল, এটা একটা টানাপোড়েন ছিল। অন্তর্বর্তীকালীন সরকার, আপনার কাছে কি মনে হয় সেনাবাহিনী টানাপোড়েন কেটে গেছে? এখনো কাটছে বলে আমি মনে করি না। কারণ এই টানাপোড়েনের মূল কারণটা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে পর্বত সমান আকাঙ্ক্ষা ছিল, তাদের যে ম্যান্ডেট ছিল, বিশাল ম্যান্ডেট, যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়ও কোনো সরকার এত বড় ম্যান্ডেট পায়নি। কিন্তু এই সরকারের দুর্বলতা আর কারণে তারা সেটা প্রমাণ করতে পারেনি। তারা এমন একটা প্রত্যক্ষ বা দৃশ্যমান কোনো পরিবর্তন বা সংস্কার দেখাতে পারেনি গত 9 মাসে, যেগুলোর জন্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করার প্রয়োজন ছিল না। নির্বাহী আদেশে এগুলো সরকার করতে পারত। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কি প্রতিদিন সব দল ডেকে তা সভা করতে হবে? না, এটা সরকার 48 ঘন্টায় চাইলে, আজকে যদি মনে করেন কোনো খোদা না খাস্তা দেশে মার্শাল ল জারি, আপনি 48 ঘন্টায় দেখবেন কেউ রাস্তায় নামবে? 24 ঘন্টায় দেখবেন রাস্তায় কোথাও কেউ প্রতিবন্ধকতা করবে না। হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক আশায় তারা দাবি দেওয়া নিয়ে আসছে, দাবি দেওয়া থাকবে। এই গণতান্ত্রিক অধিকার তাদের যেমন আছে রাস্তায় দাবি দেওয়া জানানোর, এবং রাস্তা দিয়ে যারা চলবে তাদেরও অধিকার আছে নির্ভয়ে নির্বিঘ্নে সেই রাস্তায় চলা, এটা বন্ধ করা। এখন আপনি যে প্রশ্নটা বললেন, এখন যে অস্থিরতা সরকারে এবং যে টানাপোড়েন যেটা সৃষ্টি হয়েছে, সেটা সৃষ্টি হয়েছে বাংলাদেশের আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের আপনার রোহিঙ্গা ইস্যু এবং পার্বত্য চট্টগ্রাম ইস্যু। বাংলাদেশের সেনাবাহিনী চায় না এই দুটি ইস্যু কোনো দেশ, প্রতিবেশী দেশ বা কোনো অন্য কোনো শক্তি এটা নিয়ন্ত্রণ করুক। না, এটি তো গেল আসলে ভূ রাজনীতির ব্যাপার, কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সম্পর্ক, যে সম্প্রীতি থাকবার কথা, সেই সম্প্রীতি না থাকার কারণটা হলো, না নেই বলা যাবে না, কিন্তু কিছুটা মানে বিঘ্ন ঘটছে। বিঘ্নটা এটা হলো ক্ষমতার রাজনীতি। এখন সবাই নির্বাচন হবে সামনে, কারা ক্ষমতায় যাবে, তাদের প্রত্যেকেরই আলাদা একটা পলিসি আছে। কিন্তু এই পলিসির বাইরেও যে আকাঙ্ক্ষা নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং মানুষের অধিকার নিয়ে বৈষম্যহীনতার কথা, এখানে কোথাও না কোথাও কাউকে না কাউকে কিছু না কিছু ছাড় দিতে হবে। এই ছাড় যদি দিতে হয়, রাজনৈতিক দলগুলোকেও চিন্তা করতে হবে, তারাও ক্ষমতায় ছিল অতীতে, ভবিষ্যতে তারাই দিন শেষে এই রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃবৃন্দ এই রাষ্ট্র শাসন করবে। এবিএম মোশাররফ হোসেনের কাছ থেকে শুনে আসি, সেটি হচ্ছে 2019 সালের খবর একটি, খালেদা জিয়া ঈদ কাটাবেন হাসপাতালের প্রিজন সেলে। এটি দৈনিক জনকণ্ঠের খবর ছিল। 80 বছর পার করা একজন সাবেক প্রধানমন্ত্রীকে ঈদের দিনেও কারাগারে আটকে রাখাটা কি শেখ হাসিনার গণতন্ত্র ছিল? রাষ্ট্রীয় ক্ষমতা কি আছে? শেখ হাসিনা একটা ফ্যাসিস্টের মূর্ত প্রতীক ছিলেন উনি, সিম্বল অফ অটোক্রেট গভর্নমেন্টের একটা প্রতীক ছিলেন। তাই শুনুন, তার কাছ থেকে আপনি মানবতা আশা করবেন, এটা তো অদ্ভুত একটি কথা, শব্দ আপনি উচ্চারণ করলেন। তারাই বলছে যে তাদের নেতাকর্মীরা নানান ধরনের টর্চার। রাজনীতির মাঠে তারা অনেক কথা বলবে, কিন্তু আপনি যেই কথা বলছেন মানবতা, এই অ্যাবসেক্টে আপনি কথা আমরা আলোচনা করতে চাই। আপনি দেখুন বেগম খালেদা জিয়ার বয়স প্রায় 80 বছর, আপনি বলেছেন। আপনার নিশ্চয় মনে আছে তার সাবেক প্রধানমন্ত্রী, মানে যিনি পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, উনি বলেছিলেন 80 বছর বয়স, কয়দিন বা বাঁচবেন, এত চিৎকার করে কি লাভ, কয়দিন পর তো মারাই যাবেন। অর্থাৎ তার মতো একটা দায়িত্বশীল রাষ্ট্র প্রধান হিসেবে তার কাছ থেকে এই ধরনের মন্তব্য কোনোভাবে কারোর মৃত্যু কামনা করা তো না, প্রত্যাশা করা যে আপনি যেই জায়গায় এসে উনি আছেন। কারণ উনি যে আপনি দেখেন, এই যারাই রাষ্ট্র ক্ষমতার শপথ নেয় তারা কিন্তু একটা সাংবিধানিক শপথ নিতে হয়, রাগে বিরাগে অনুরাগে কারের প্রতি এমন আচরণ আমি করব না যাতে আমার শপথ ভঙ্গ হয়। হাসিনার কি তখন শপথ ছিল? শপথ তো ছিল না। যার কারণে উনি করেছে কি, যে বিরোধী দলকে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উনি মনে করেছে যে ওনার ক্ষমতার একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো বাংলাদেশ জাতীয়তা বিএনপি। এই বিএনপিকে যদি নিশ্চিহ্ন করে দেয়, আর খালেদা জিয়া হলো বাংলাদেশের নেত্রী, উনি কিন্তু শুধু বিএনপির নেত্রী না, উনি হলো বাংলাদেশের, মানুষ মনে করে বাংলাদেশে এখন জীবন্ত যে কয়জন জীবিত আছে তার মধ্যে খালেদা জিয়া হলো সিম্বল অফ ইউনিটি।
তাকে এখন সবার ঐক্যের প্রতীক হিসাবে মনে করে। তাই হাসিনা মনে করেছে খালেদা যেটুকু যদি শেষ করে দেওয়া নিয়ে তার কোনো প্রতিদিন থাকবে না। রাজনীতিতে শিষ্টাচার যদি না থাকে তাহলে রাজনীতির গতিগন্তব্য কোন দিকে যায়? এখন কি আমরা সেই শিষ্টাচার লক্ষ্য করছি? না, এখন দেখেন একটা পরিবর্তনের পর কিন্তু আমরা একটা প্র্যাকটিসের মধ্যে আছি, একটা আমরা কিন্তু এখনো তো সেই কাদা ছড়াছড়ি। না, এখন আপনি একটা সংস্কৃতির মধ্যে আমরা দীর্ঘদিন বসবাস করেছি, আপনি হঠাৎ করে তো আমি রাতারাতি পুতু পবিত্র হয়ে যাবো এটার ভাবার কোনো কারণ নেই। মাইন্ড সেট আপ বলে একটা কথা আছে। আজকে আমরা দেখেছি যে ক্ষমতা অপপ্রয়োগ, বিরোধী দলকে নিচ্ছিন্ন করে এই যে পুলিশ বাহিনী আপনি দেখেন, এখন তো পুলিশ নির্যাতন করার কথা না, হাসিনার পুলিশ ছিল, এখন তো হাসিনার পুলিশ, এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে দেন বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের পুলিশ যদি আপনি দেখবেন এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যে আসলো, কি তাদের উপর টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নির্যাতন করা হয়েছে, এটা তো হওয়ার কথা ছিল না। তো সুতরাং এখনো আমাদের এই মনোমানসিকতা থেকে বেরিয়ে আসতে আপনার সময় লাগবে। কিন্তু আরেকটা জিনিস যেটা মোশাররফ ভাই, ফ্যাসিজম কি আসলে যা মানতে বাধ্য করা, সেটাই তো যার কারণে বাংলাদেশের মানুষ ফ্যাসিজমের বিরুদ্ধে তো লড়াই হচ্ছে। যার কারণে আপনি দেখবেন, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে ওয়াজেদ ভাই বলেছে যে আমাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু তো প্রক্রিয়া যত কারণে যেতে হবে, আপনার সিস্টেম যদি আপনি চেঞ্জ না করেন আপনি কিন্তু গণতান্ত্রিক পথে যাত্রা করতে হবে। যেমন আপনি আমরা কেন ভোটের কথা বলি, মানে ওয়াজেদ ভাইয়ের একটা কথা আমি লক্ষ্য করলাম যে বিএনপি ভোটের কথা বলছে। আরে আপনাকে তো একটা জিনিস যে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, গণতন্ত্রের যে কয়টি কম্পোনেন্ট আছে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো জনগণের রায়, জনরায়। আপনি যদি জনগণকে এই নিশ্চয়তা আপনি দিতে পারেন যে তোমার ক্ষমতা আছে, তাহলে দেখবেন কোন সরকার ফেসিস্ট হতে পারবে না। কারণ 5 বছর পর তাকে কিন্তু রিনিউ করে নিতে হবে, চেঞ্জ করে নেবে। কারণ তার লাইসেন্সের মতো যেভাবে আমরা লাইসেন্স ব্যবহার, আপনিও মেডিকেলে ব্যবহার করেন, তার সাংবাদিকতা দেখেন, এটা চেঞ্জ করতে হবে। আপনি যদি জনগণ আকাঙ্ক্ষাকে ধারণ না করতে পারেন আপনার পাঠক কিন্তু থাকবে না। ঠিক তেমনি গণতন্ত্র তেমনি, যদি রাজনৈতিক দলগুলি জন আকাঙ্ক্ষাকে ধারণ না করতে পারে সেই দল পরবর্তীতে নির্বাচিত হতে পারবে না। যার জন্য আমরা বলেছি ন্যূনতম যদি একটা উপাদানও যদি আপনি বাংলাদেশের জনগণের হাতে ফিরিয়ে দিতে পারেন, বাংলাদেশের ফ্যাসিজম থাকবে। এবং আপনারা তো এখনো আস্থা রাখেন যে প্রফেসর ইউনূসের হাত ধরেই আসলে গণতন্ত্র ফিরবে, সে প্রত্যাশা তো আছে, অবশ্যই আছে। কারণ আমরা এটা এবং প্রফেসর ইউনূসকে যদি রাজনৈতিক শক্তিগুলো বিতর্কিত করে ফেলে তাহলে কিন্তু বাংলাদেশ, যার জন্য দেখবেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে, আপনি লক্ষ্য করে, আপনি গণমাধ্যমের লোক, যে ডক্টর ইউনূসকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ইউনূস যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হবে, কারণ ইউনূসের ভাবমূর্তির সাথে বাংলাদেশের একটা ভাবমূর্তি সারা ওয়ার্ল্ডে জড়িয়ে আছে। সুতরাং আমরা ইউনূসকে কিন্তু যার জন্য বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এবং অপর রাজনৈতিক দলগুলোর এখানে একটি কথা আছে, ইউনূস সাহেবও কিন্তু এই জনগণের সেন্টিমেন্টটাকে ওনাকে ধারণ করতে হবে, জনগণ কি চায় ওনাকে বুঝতে হবে। ডক্টর ওয়াজেদ খান, আপনার কাছ থেকে এই একই বিষয় আমরা শেষ করব। ওকে, ফ্যাসিজমের কথা যেটা বললেন যে 5 বছর, দেখেন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, উনি কিন্তু বিশেষ প্রশিক্ষণ নিয়ে আসেনি কোনো বিদেশ থেকে, হোম গ্রোন নিজের দল থেকে হয়েছে। কিভাবে হয়েছে? উনি টানা 44 বছর আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সভানেত্রী, এখানে উনার বাইরে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই একটি কথা বলা, মানে অল্টারনেট কিছু নাই। এখন যতবারই নির্বাচন হোক উনিই প্রধানমন্ত্রী হবেন, কে এমপি হবে উনি সিদ্ধান্ত দিবেন, কে কোন দল কোথায় প্রেসিডেন্ট হবেন উনিই সিদ্ধান্ত দিবেন, সব কিছু একজনের উপর নির্ভরশীল। এই যে একটা এককেন্দ্রিক যে রাজনীতি, চিন্তা ভাবনা, ইয়েস, এই যে সংস্কৃতি রাজনীতির, এই সংস্কৃতি থেকে বেরিয়ে যদি না আসা যায় তাহলে আপনি যতই নির্বাচন হোক ফাইনালি হবে না। আপনি একটা রাবার টান দিয়ে ছেড়ে দিবেন, আবার ওখানে যে ফিরে যাবে। আপনি যতক্ষণ এই রাবারের ইলাস্টিসিটি লুজ না হবে ততক্ষণ এটা আপনার হাতে হিট করবেন। তো ইলাস্টিসিটি লুজ করতে হলে আপনাকে যে সংস্কারের কথা বলা হয়েছে, আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যারা এই অভ্যুত্থান ঘটিয়েছে, হ্যাঁ, তাদের নিয়ে বিতর্ক বাহাস করা, তাদেরকে হ্যাঁ ভুল ত্রুটি হতে পারে, কিন্তু তারা একটা কাজ করেছে, এই যে অভ্যুত্থান ঘটিয়েছে এটা অন্য কেউ ঘটাতে পারেনি, দেশের সব মানুষই করেছে, কিন্তু কাউকে না। আর আপনি যে একটা কথা বললেন যে ডক্টর ইউনূসের যে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশ সহ সারা বিশ্বে তার যে খ্যাতি, তার যে সুনাম, তার যে এটাকে খাটো করা যাবে না। আমরা যদি এই সরকারকে খাটো করি, এই সরকারকে আমরা বলি যে সরকারকে ফেলে দেব, সরকারকে উঠিয়ে ফেলবো, কাকে বসাবো? হ্যাঁ, নির্বাচন হবে, 16 বছর নির্বাচন হয়নি, 2 মাস পরে হলে যদি সেই নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হয় এবং ন্যূনতম যে
সবকিছু আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি অন্তত পরিবর্তনের ধারাটা শুরু হোক। গুদারাঘাট থেকে গভীর সমুদ্র পর্যন্ত, পিয়ন থেকে আপনার সেক্রেটারি, চৌকিদার থেকে সেনা প্রধান, সবকিছুতে আপনি সংস্কার করতে পারবেন না। কিন্তু আপনার যেটা করতে হবে, যেটা আপনার প্রয়োজন, যে রাজনৈতিক সংস্কৃতির যে প্রয়োজন, শিক্ষা সংস্কারের দরকার, কৃষি সংস্কারের, সাধারণ মানুষের। কিন্তু আজকের যে সংস্কার নিয়ে কথা হচ্ছে রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে, সেটা শুধুই ক্ষমতা কেন্দ্রিক। আপনি দেখবেন সংবিধানের কোন ধারা বদলালে কি হয়, কে কতদিন ক্ষমতায় থাকতে পারবে, কে ভারসাম্য কিভাবে রক্ষা করবে, এগুলো নিয়ে কথা হচ্ছে। এর বাইরে আসতে হবে কিন্তু আমাদের। সাধারণ মানুষ, একজন কৃষকের ভাগ্যে কি হবে, সে সার পাবে কিনা, বীজ পাবে কিনা, একজন সাধারণ 17 কোটি মানুষের কনসার্ন তার স্বাস্থ্য, প্রতিটি মানুষের তার স্বাস্থ্য কার্ড হবে কিনা, তার স্বাস্থ্য বীমা হবে কিনা, তার চিকিৎসা হবে কিনা। সবাই তো বিদেশে যে চিকিৎসা করাতে পারেন না, যেটা রাজনীতিবিদরা করতে পারেন, সরকারে যারা থাকেন তারা করতে পারেন। এই বিষয়গুলো নিয়ে কোনো কথা হচ্ছে না। আপনারা মিডিয়া হিসাবে সেটা তুলে ধরতে পারেন। বিদেশে যারা আছে প্রবাসী বাংলাদেশিরা আবারও শুনবো, আমরা বিদায় নেব। এবিএম মোশাররফ হোসেন, 30 সেকেন্ড। তাহলে এখন সরকারের কি করা উচিত, আমরা শেষ করব 30 সেকেন্ডে। এখন আপনি ধরেন এই একটা সরকারের কাছে আকাঙ্ক্ষা আমাদের অনেকে আছে, কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে একটা গণতান্ত্রিক দেশে দীর্ঘদিন একটা অনির্বাচিত সরকার থাকতে পারে না, কারণ জনগণের কাছে ক্ষমতাটা ফিরিয়ে দিতেই হবে। আর ফিরিয়ে দেওয়ার একমাত্র পদ্ধতি কি? আমাদের মতো তৃতীয় বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা, মানে নির্বাচন। তো সুতরাং একটা নির্বাচনের মাধ্যমে কিভাবে আপনি ক্ষমতাটা প্রয়োগ দেবেন, সেই ধরনের সংস্কারগুলি যা প্রয়োজন নির্বাচনকে কেন্দ্র করে দ্রুত সেটা করতে হবে। বরং করে ভবিষ্যৎ আমি কি করব, ফিউচার, আমার সেই ধরনের রাজনৈতিক দলগুলির একটা কমিটমেন্ট দরকার, যে আমি যদি ক্ষমতায় যাই এই কাজগুলি আমি অব্যাহত রাখব। ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, কিন্তু প্রশ্ন হলো যে ডক্টর ইউনূস কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় নাই। না, এটা মানুষ তাকে আমরাই বসিয়েছি, গোটা জাতীয় ঐক্যবদ্ধভাবেই বসিয়েছি। উনি মানুষের কাছে সেটা ফেরত দিবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, সহযোগিতাও করতে হবে। রাজনৈতিক দল অবশ্যই রাজনীতিবিদরা দেশ শাসন করবে, তারাই আসবে। 2 দিন পরে বিএনপি ক্ষমতায় আসবে হয়তো এই ইয়েতে, কিন্তু সেটার জন্য যে একটা সুষ্ঠু পরিবেশ, একটা মানুষের যে আশা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা পরিপূর্ণ করতে আমাদের সবাইকে ধৈর্যশীল হতে হবে, সবাইকে সহযোগিতা। ধন্যবাদ ডক্টর ওয়াজেদ খান, ধন্যবাদ মোশাররফ হোসেন, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে নতুন পরিচয় পরিচিত করেছে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনের। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।